আওয়ামী লীগের বিচারের কথা আজকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন এবং বলছেন যে সেটি শুধুই এই 17 বছর নয়, স্বাধীনতার পর থেকে শুরু করে আওয়ামী লীগের যে সময়, পুরোটা সময়ই আসলে হচ্ছে যা যা তারা করেছে সেই বিষয়গুলো নিয়ে তারা বিচার করবে বা তদন্তের বিষয়টি সামনে নিয়ে আসবে। কিন্তু যেটি জানবার, দীর্ঘ এই প্রক্রিয়ার মধ্যে গেলে পরে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়ে যায় কিনা এই আশঙ্কা অনেকেই করছেন। ধন্যবাদ। বিলম্বিত হয়ে যায় কিনা, আপনি যদি 5 কাঠা জমি ট্রাক্টর দিয়ে চাষ করেন 10 মিনিটে হবে, যদি 5 একর করেন তাহলে তো বেশি সময় লাগবেই। কিন্তু আপনার যদি জমিটা হয় 5 একর, তা আপনার তো 5 একরই আপনার চাষ করতে হবে। তো অন্যায় তো আর একটা নয়, অন্যায় যতগুলো অন্যায় এটার তো বিচার হতে হবে, তাই নয় কি? এখন প্রায়োরিটি আপনি কোনটা দেবেন এইটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে, কিন্তু প্রত্যেকটা অন্যায়েরই কিন্তু বিচার করা উচিত। 111-এরও বিচার করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী চান আর না চান, উনি বলছেন যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমি বলছি যে না, উনি প্রতিশোধ নেবে না, ঠিক আছে, কিন্তু অন্যায়গুলোর তো বিচার হতে হবে। আপনি যদি একটা অন্যায়ের বিচার না করেন তাহলেই সমাজে অন্যায় বেড়ে যাবে। মানে কি, অন্যায় করে ছাড় পাওয়া যায়। সো আপনি যদি আমার কাছ থেকে জানতে চান, আমি বলবো যে প্রত্যেকটা অন্যায়েরই বিচার করা উচিত, সেটা 2022 সালের হোক আর 1974 সালের হোক। আমি তো মনে করি 74 সালে যে মজুদদাররা মজুদ করে রেখেছিল, করে ভারতে নিয়ে যাইতো, তাদেরও বিচার হওয়া উচিত, কেন নয়? আমি তো মনে করি 71-এ যারা যুদ্ধাপরাধী ছিলেন, ম্যাডাম খালেদা জিয়া বারবার একটা কথা বলেছিলেন যে আমরা যারা যুদ্ধাপরাধের, যাদের নজির নেই, মিথ্যে সাক্ষী দিয়ে, যেটা মৌলানা দেলোয়ার হোসেন সাইদের সম্পর্কে হয়েছে, যে কি একজন হিন্দু ভদ্রলোককে পাওয়া গেল ভারতের কারাগারে, আপনার মনে আছে? তো উনি বললেন যে না, আমি তো এরকম সাক্ষী দেইনি, তখন তাকে নিয়ে চলে যাওয়া। তার মানে কি, বিচারটা সুষ্ঠু হয়নি। কিন্তু 71-এর তো আমরা সুষ্ঠু বিচার চাই। তো আপনার বিচার আপনি খালি এই কয়েকদিনের করবেন? আমি তো মনে করি যে 626 জন সেনাবাহিনী তো ছিল, তারা কিভাবে পার পেল সেটারও বিচার হওয়া উচিত, কেন নয়? প্রত্যেকটা অন্যায়ের বিচার হওয়া উচিত, সেটা যেই হোক না কেন, সেটা আপনি যে ঘটনাই হোক। মানে আপনি আইনের বিরুদ্ধে যে, আপনি দেশের বিরুদ্ধে যে যখন কোনো বিচারে যাবেন, তখন যখন কোনো অন্যায় করবেন, তখন সেই বিচারটা হওয়া উচিত। সেটা 100 বছর পর হলেও পৃথিবীতে এরকম নজির কিন্তু আছে। কাজে বিলম্বিত হয়ে যাবে বলে আমরা যদি অর্ধেকটা করি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, কাজে আবার আমরা মুখে বলছি যে আমাদের রিকনসিলিয়েশনটা করতে হবে, আমাদের প্রত্যেককে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, আমাদের যদি প্রশাসনের মধ্যে স্বচ্ছতা আনতে হয়, আমাদের মধ্যে যদি জবাবদিহিতার আন্ডারে আনতে হয়, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মকাণ্ডকে জবাবদিহিতার মধ্যে যদি আনতে হয়, আমাদের প্রত্যেকটা অন্যায়ের তাহলে সেক্ষেত্রে বিচার নিশ্চয়ই। করতে হবে। মইনুল শারমিন, আপনারা কি আস্থা রাখতে পারেন দল হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকার কোনো ধরনের শিথিলতা দেখাবে না? দেখেন, আমরা আম, আস্থা রাখতে চাই। আম, এটার কারণ হচ্ছে যে সরকার দায়িত্ব নিয়েছে 4 মাস, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যেটা ভাই বললেন, বাবুল ভাই বললেন, যেটা হি অ্যাকচুয়ালি রাইটলি সেইং যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন যদিও যে তিনি কোনো প্রতিহিংসা চান না, প্রতিশোধ চান না। তিনি হয়তো তার উপরে হওয়া নির্যাতনের বিচার চান না, তিনি হয়তো তার মায়ের উপরে হয়ে যাওয়া নির্যাতনের বিচার চান না, হয়তো তার ভাইয়ের উপর হয়ে যাওয়া নির্যাতনের বিচার চান না, হয়তো তার ভাইয়ের উপর হয়ে যাওয়া নির্যাতনের বিচার চান না, অথবা তার বাবাকে নিয়ে বহু দিন ধরে, একটা সময় এমনও তো ছিল, আমরা তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াকে মুক্তিযোদ্ধা বলা হয়েছে, সেজন্য শোকজ করা হয়েছে কোন একজন শিক্ষককে। সুতরাং এই সংস্কৃতির মধ্যে দিয়ে তো আমরা এসেছি, এবং এই জায়গাতে উনি ব্যক্তিগত ওনার আবেগ আবেগ মানে তাড়িত হয়ে বলতে পারেন যে আমি আসলে এটার বিচার চাই না, বা আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, কিন্তু বিচার তো আসলে হতে হবে। বিচার সবকিছুরই হতে হবে। এবং আওয়ামী লীগ, দেখেন, আওয়ামী লীগ তো ব্যক্তি হিসেবে কোনো অপরাধ করেনি। শেখ হাসিনা, আমরা বলি মুখে, কিন্তু শেখ হাসিনা তো আসলে আওয়ামী লীগ ছাড়া বাদে কিছু না।
সুতরাং আওয়ামী লীগ দল হিসেবে অপরাধ করেছে এবং তাকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে। আমরা যখন কথা বলি তখন শুধুমাত্র কিন্তু এই ২৪-এর গণ অভ্যুত্থানে এই হত্যাকাণ্ডের কথা, এই গণহত্যার কথা আমরা বলি না। আমরা কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের কথা বলি, আমরা শাপলা হত্যার কথা বলি। বাংলাদেশে যতগুলো অপরাজনীতি হয়েছে এবং বিচারিক হত্যাকাণ্ড, আমি যদি বলি যে দেখেন মানবতা বিরোধী যাদের বলা হয়েছিল রাজাকার, তাদের হত্যার যে বিচারের কথা বলেছে, সেটা তো কি বিচার হয়েছে? সেটা তো একটা প্রশ্নবিদ্ধ বিচার হয়েছে। সেখানে আমরা দেখেছি, আমরা এই সময় এসে বলি মব, কিন্তু সেই সময় কিন্তু স্টেট স্পন্সর্ড মব হয়েছে শাহবাগে। সুতরাং সেটার বিচার তো হতে হবে। সুতরাং বিচার আমরা সত্যিকার অর্থে যেভাবে করে আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার বিচার চাই না, একেবারে প্রশ্নাতীত ভাবে আসলে বিচারগুলো হওয়া দরকার বলে আমরা মনে করি, এবং এটা অবশ্যই বিএনপির এটা করতে পারতে হবে। এবং এই জায়গা থেকে বিরোধী দল হিসেবে যে দলগুলো আছে তারা তো সবাই আসলে এই নিপীড়নেরই অংশ, এবং গত ১৫ বছর তারা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং আমার মনে হয় যে বিএনপি সরকার যদি এখানে আসলে আস্থাহীনতার মতো কোনো কাজ করে, সেখানেও কিন্তু আসলে বিরোধী দলগুলো চুপ করে বসে থাকবে না, কারণ তারা কিন্তু এই একই আন্দোলন, একই লড়াই সংগ্রামের সহযোগী। সুতরাং এইখানে বিচার আসলে হতে হবে এবং সেটা প্রশ্নাতীত ভাবে হতে হবে। নিশ্চয়ই। কামালউদ্দিন সুবজ, আপনার কাছেও একই প্রশ্ন, সেটি হচ্ছে যে সরকারের দিক থেকে এই বিচার প্রক্রিয়া বা তদন্ত কাজটি তো হয়তো শুরু হচ্ছে, যেটা চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এইটি এক ধরনের বার্তাও সকল রাজনৈতিক দলের জন্য যে অন্যায় করলে আসলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই? সেই হিসেব করে সামনে আরও যেসব দল আছে বর্তমানে অথবা আগামীতেও যদি গঠিত হয়, তাদের কাছে এই জিনিসটা আসলে এক ধরনের বার্তা যায় কিনা? আমরা যখন আইনের শাসনের কথা বলি এবং এটা প্রায়শই আমরা শুনি, তখন তো আপনার যত অন্যায়, অত্যাচার, নির্যাতন যাই বলে, এটা তো বিচার হতেই হবে, না হলে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। তবে সেই বিচার অবশ্যই স্বচ্ছ হতে হবে, সেই বিচার অবশ্যই যেন বিতর্কের কোনো ধরনের সৃষ্টি না করে সেভাবে হতে হবে। আমরা অতীতে অনেক বিচার দেখেছি যেগুলো বিতর্কের সৃষ্টি করেছে। তো কাজে প্রধানমন্ত্রীর কথা, যে কথাটা বলা হচ্ছে, যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা অনুষ্ঠানে গতকালকে বলেছেন যে উনি প্রতিহিংসার কথা, উনি কিন্তু এটাও বলেছেন যে শহীদদের, জুলাই শহীদদের যারা অপরাধী তাদের কিন্তু বিচার অবশ্যই হবে। এটা কিন্তু উনি বলেন নেই যে বিচার হবে না। তো কাজেই উনি ওনার ব্যক্তিগত, ওনার মা এবং ভাইয়ের কথা হতে বলেছেন। তো এটা অন্য একটা, এটারও অন্য একটা মানে ব্যাখ্যা আছে। আমি যেটা বলছি যে বিচার তো আপনার যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার হতে হবে। এবং চিফ প্রসিকিউটরের কথা যেটা বলছেন, এই আওয়ামী লীগের যে একটা দল হিসাবে যে আপনার বিচার হওয়া, এটা কিন্তু আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কালকে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে আওয়ামী লীগের পতন হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, এরকম একটা কথা আমরা দেখলাম উনি বলেছেন। এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, আমরা সরকারের তরফ থেকে এরকম একটা বার্তাতে আমরা দেখলাম। এটার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ যেই কর্মকাণ্ডগুলি করেছে তাদেরই বিচারটা হবে। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য আমরা শুনলাম। তো কাজেই বিচার হবে, বিচার হতেই হবে, এটা সবাই চায়। তবে সেটার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, বিতর্ক ঊর্ধ্বে থাকতে হবে। এটা দিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা কারো বার্তা দেখে না, বার্তা তো অবশ্যই দেয়। আমরা তো বাংলাদেশ যে স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে বা ৫৫ বছর আগে, বাংলাদেশ তো এরকম একটা বাংলাদেশ চায় যেখানে আইনের শাসন থাকবে, এরকম একটা বাংলাদেশ চায় যেখানে সবাই পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে, সকল ধর্ম, সকল মত এবং পথের। কিন্তু সেই জায়গায় আমরা ১৫-১৬ বছর আমরা এর ব্যর্থই দেখেছি। তো কাজে একটা জায়গা থেকে তো শুরু করতেই হবে। তো আমি মনে করি যে সেই শুরুটা ২৪-এর ৫ই আগস্টের পর শুরু হয়েছে, নতুন একটা অধ্যায়ে বাংলাদেশ পদার্পণ করেছে। তো কাজে আমরা দেখি, আমরা আশা করব বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন গণমাধ্যম কর্মী হিসাবে, যে নিশ্চয়ই বর্তমান সরকার এবং যারা আছেন, যারা সংশ্লিষ্ট, তারা সবাই এই দায়িত্বটা সবাই নিশ্চয়ই পালন করবেন, যাতে সত্যিকার সেই যে বাংলাদেশটা আমরা চাই, যে
যেখানে অন্যায়, অত্যাচার, অবিচারের অবসান ঘটবে, তাহলে যারা এগুলা করেন, যারা এর সঙ্গে সংযুক্ত থাকেন, তাদের বিচার করতে হবে। যারা দুর্নীতির সঙ্গে আপনার জড়িত থাকেন, তাদের বিচার করতে হবে। দুর্নীতিকে বন্ধ, জিরো টলারেন্সের কথা বলা হয়, সেটা করার জন্য সরকারের যা যা করার সেটাই করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি যে উনি খুবই সাদা সেজে জীবনযাপন করেন, এটা অত্যন্ত, এটাও একটা বার্তা দেয়। আপনি একটা কথাই মাত্র বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী খুব সাধারণ জীবনযাপন করেন, সেই জায়গায় যদি একটু যুক্ত করি যে আমরা আজকে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি যে অনুষ্ঠানে সেটা হচ্ছে তার ছবি ব্যবহার না করার একটি নির্দেশনা হ্যাঁ, যে দিয়েছেন। আমি আসছিলাম এই জি, কথাটার মধ্যে, হ্যাঁ। আপনি ভালো করে প্রশ্ন, আমি আসতাম অবশ্য। জি। এই যে আজকে যে মানে উনি যে নিষেধ করে, মানে এই যে একটা সিদ্ধান্ত হলো সরকারিভাবে, এটা তো উনি নিজে আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যানার ফেস্টুন বা অন্য কোনো প্রচার যেগুলো আমরা করি আর কি, সেগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কোনো ছবি থাকবে না। তো এটা তো আমি অত্যন্ত প্রশংসনীয় একটু আমি মনে করি। আগে আমরা 15-16 বছর কি দেখেছি, আপনি দেখেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং তৎকালীন যে মেয়ে ছিলেন শেখ হাসিনা সহ যারা ছবিতে সয়লাভ হয়ে যেত, হেন কিছু, মানে মনে হয় যেন বাংলাদেশে আর কেউই নাই, আর কোনো রাজনৈতিক নেতা নাই, আর কোনো মানুষ নাই, মানে সব মানে একটি পরিবারের মধ্যে। এই জায়গাটাকে বর্তমান প্রধানমন্ত্রী সরে আসছেন, এটা আমাদেরকে প্রশংসা করতে হবে। এবং এগুলো না করার মধ্য দিয়ে যে দেশ শাসন করা, এই যেগুলি বাড়াবাড়ি না করে যে একটা, এগুলো করলে আসলে কী লাভ, আসলে বেশি করে লাভ নাই। আপনি দেখেন এখন আওয়ামী লীগের কী অবস্থা আপনি দেখেন। তো কাজেই গত 16-17 বছর আমরা দেখেছি আওয়ামী লীগ কী করেছে, মানে হেন কোনো জায়গা নাই। আপনার প্রচারের নামে আপনার এভাবে আপনার মানে মানুষের অর্থ লুণ্ঠন হয়েছে, মানে অযাচিতভাবে খরচ করা হয়েছে, রাষ্ট্রের ব্যয় করা, রাষ্ট্রের আপনার মানে জনগণের অর্থ আপনার এরকম ব্যয় করা হচ্ছে কোনো কারণ ছাড়া। তো সেই জায়গা থেকে সরে আসা আমি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ মনে করি, এবং মনে করি যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বর্তমান যে সরকার, সেই সরকার শুধু আজকে যেই ওনার ছবি থাকবে না, শুধু সেটাই নয়, অন্যান্য সব জায়গায়ও যেখানে আমরা বাড়াবাড়ি মনে করি, যেগুলো একটা শাসনের জন্য এবং সুশাসনের জন্য, আমরা চাই যে এই জায়গাগুলিতে উনি নিশ্চয়ই উদ্যোগ নেবেন। এই বার্তাগুলি কিন্তু দিচ্ছেন উনি, এবং দিলেই কিন্তু বাংলাদেশ অনেকাংশে এগিয়ে যাবে, অনেক কিছু পাবে। মনিরা শারমিন, প্রধানমন্ত্রীর এই পরিবর্তন, আপনি কি সেই পরিবর্তন তার অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যে দেখতে পান? স্বাভাবিকভাবেই এই যে পরিবর্তনের কথাগুলো বলছেন, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এই ধরনের কথাবার্তা নতুন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন সেগুলো আমরা যারা তরুণ প্রজন্মের আছি, আমরা এই পুরনো সংস্কৃতিকে আসলে মানে আমরা রিজেক্টই করেছি। সেই জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগকে। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে অন্যান্য দলের ক্ষেত্রে আসলে আমি জানি না, অন্যান্য দলে আসলে যেহেতু সরকার, বিএনপি দল হিসেবে তারা এখন সরকারে, সুতরাং সরকারি কাজকর্মে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যাতে ছবি ব্যবহার করা না হয় বা ফেস্টুন ব্যানার এসব আলাদা করে করা না হয়। অন্যান্য রাজনৈতিক দল তারা আসলে তাদের জায়গা থেকে রাজনৈতিক দল না, বিএনপির ভেতরেই আপনি অন্যদের ভেতর কোনো পরিবর্তন দেখেন? হ্যাঁ, এটাতে আমি মন্ত্রী আসছি, থেকে শুরু করে অন্যান্য কাজগুলোর মধ্যে। জি, আমি এখানে আসছিলাম। তো এইখানে হচ্ছে অসুবিধার জায়গা হচ্ছে যে আমরা জনাব তারেক রহমানের জেস্চার, তার কথাবার্তা, তার নানান ধরনের নতুনত্ব আমরা উদ্বুদ্ধ হই। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে আমরা আবার এটাও দেখি যে মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হবার পর সম্পদের পরিমাণ কারো 8 গুণ বেড়ে যায়। কারো বলছে ইনডিরেক্টলি বলার মনে হয় দরকার নাই, কারণ এটা সব জায়গায় আসলে খবর আপনারাই করেছেন। সেটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ওনাকে আমি যদিও শাহজাদা বলি, খুব মানে ভালোবেসে বলি আর কি। তো তার সম্পদ 8 গুণ বেড়েছে। তারপরে উনি নিজের নামে সম্পদ কিনেছেন, 242 শতক জমি কিনেছেন, এবং তার এলাকায় উনি হেলিপ্যাড বানাচ্ছেন। কারণ স্বাভাবিকভাবেই উনি তো প্রতিমন্ত্রী, মানে তো উনি তো আসলে হেলিকপ্টার ছাড়া কিভাবে এলাকায় যাবেন, শিবগঞ্জ উনার উপজেলা। তো এই ধরনের একটা খবর আমরা আজকে দেখলাম, এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধেই তার নিজের যে উপজেলা, সেই উপজেলা একটা পারিবারিকীকরণ একটা করতে আমরা দেখেছি, যে উপজেলাটা সবগুলোই আসলে নিজের পরিবারের লোকজনের নাম দেওয়া। তো
তো আমরা কিন্তু তখন আবার দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেটা আবার বন্ধ হয়েছে। তো এই যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনেক কিছুই আমরা গত 15 বছর বন্ধ হতে দেখেছি, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে সবাই খারাপ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভালো, কারণ ওনার হস্তক্ষেপে অনেক অপকর্ম, অনেক অপরাজনীতি সেগুলো বন্ধ হয়। কিন্তু আমরা কিন্তু এই যে এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে জেস্চার দেখছি, তার যে নতুনত্ব দেখছি, তার যে রাজনৈতিক পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা দেখছি, সেটা শুধুমাত্র তার জেস্চার এবং তার কথাবার্তার মধ্যেই থেকে যাচ্ছে বলে আমার মনে হয়। কারণ আমরা আমি যদি বলি যে অন্যান্য মন্ত্রীদের মধ্যেও আমরা সেরকম পরিবর্তনের ছোঁয়া দেখছি না, এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে যেগুলো আসলে ছাত্র সংগঠনের কথা যদি আমি বলি, আমার খুবই দুঃখের সাথে আজকে বলতে হয় যেই ধরনের চাঁদাবাজি, এবং আজকে আমি দেখলাম যে আবাসন ব্যবসার একজন ব্যবসায়ীকে যেভাবে করে হেনস্থা করে তার থেকে চেকে সই নিয়ে সেই চেকগুলো আসলে লুণ্ঠন করা হচ্ছিল, তারপরে যদিও তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দেখেও আসলে তার মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী এবং তার এমপিরা কেন শিখছে না আমি আসলে জানি না, এবং তার ছাত্র সংগঠনটাও কেন সভ্য আপনার হচ্ছে কাছে না, যে এটা আমি প্রশ্নটা আমরা আসলে রাখতেই বুঝতে পারছি পারি। না। জি, জি ধন্যবাদ। কি প্রশ্ন করেছেন আমি বুঝিনি, তবে এইটুকু বুঝেছি মাননীয় প্রধানমন্ত্রীর যে নতুন রাজনীতি, এটা আসলে মিডিয়া এবং আপনারা জানেন নতুন রাজনীতি, আমরা যারা মাঠের রাজনীতি করি অনেক আগেই ওনার এরকম নির্দেশনা যে ব্যানারে এত আমার ছবি দেওয়ার দরকার নাই, এত ছবি পোস্টার ব্যানার টাঙানোর দরকার নাই, এগুলো উনি কোনোদিনও পছন্দ করতেন না। উনি কিন্তু কোনোদিনও ওই বড় চেয়ারে বসতেন না, এবং মঞ্চে যদি বড় চেয়ার থাকতো ওগুলো সরাই দিয়ে, নির্বাচনের আগেও আমাদের নওগাঁতে উনি যখন গিয়েছেন বড় সোফা টাইপের চেয়ারগুলো সরিয়ে দিয়ে ছোট, এটা কিন্তু আমি নিজেও করি আমার এলাকায়। যেমন আমি ফুল অনুৎসাহিত করি, আমি গত 2 বছর যাবৎ আমি বিদেশি ফল খাই না, যে আমার আঙ্গুর খেতেই হবে, আমি দেশি ফল। এবং এটা কিন্তু আমাদের বদলগাছি মহাদেবপুরে এটা চালু হয়ে গেছে, সরকারি অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় আমাদের যেসব দেশি ফল খাওয়া। তারপর আমি ওই বড় বড় ফুলের তোড়া দিবে, তারপর ক্রেস্ট দিবে অনেক বড় বড়, এগুলো মাননীয় চেয়ারম্যানও। কিন্তু কর্মীরা যে ফলো করে না এমন না। হ্যাঁ, এখন বিএনপি একটা বৃহৎ দল, 2-4 জন হয়তো কোনো কিছু করলে এটা চোখে পড়ে। যে প্রশ্নটা এসেছে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুধু একা নয়, তার বাবারও কিছু ঘটনা আমরা যদি বলি। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, সাংবাদিকদের যে দুপুরে লাঞ্চের জন্য দাওয়াত দিতেন, তো সাংবাদিকরা একটু পরে আসতেন, কারণ লাঞ্চের পরে মিটিংটা হয়, কিন্তু তারা লাঞ্চে আসতেন না, কারণ রেশনের চালের ভাত, ডাল, একটা সবজি বা শাক আর আলু ভর্তা দিয়ে খাওয়াতেন। তো তখন এক সাংবাদিককে উনি খুব ক্লোজ সাংবাদিক বলে, এই আপনি আসলেন না কেন? স্যার সত্যি কথা বলি, এই রেশনের চালের গন্ধ হয়, এই জন্য আমি অ্যাভয়েড করতে চেয়েছি। তো এইটা কিন্তু বাবারই সন্তান উনি, এবং মিতবায়িতা তাদের মধ্যে দেখেছি। আমার এক বন্ধু বিএনপির বেশ বড় এক পোস্টে আছেন, যার কথা একটু আগে হলো যে ওনার শহীদ জিয়ার নাম লেখার কারণে ওনাকে শোকেজ করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, মুক্তিযোদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলার কারণে। আসলে শুধু শোকজ করা কিন্তু হয়নি, সেই শিক্ষকটার চাকরি খাওয়া হয়েছে দীর্ঘদিন। উনি কোনো জবলেস ছিলেন, অনেক কষ্টের মধ্যে উনি জীবন কাটিয়েছেন। আমাদেরই সমসাময়িক, আমাদের বন্ধু বান্ধব উনি, তো মার্কেটিং বিভাগের অধ্যাপক। তো হ্যাঁ, প্রফেসর মোর্শেদ হাসান খান, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ইউট্যাবের সভাপতি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক। তো এইখানে এই আমি আসলে মূল জায়গাটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নিজেকে করছেন, কিন্তু অন্য মন্ত্রী পরিষদের সদস্যরা আসলে সেই জিনিসটা ফলো করছেন, এবং অনেকের কিছুক্ষণ আগে মনিরা শারমিন উদাহরণ দিলেন একজন প্রতিমন্ত্রীর যে ধরনের প্রতিমন্ত্রীর যার উদাহরণ মনিরা শারমিন দিয়েছেন। আমি যদি বুঝে থাকি, মনিরা শারমিন যদি সেই মনিরা শারমিন হন, তার বাড়ি থেকে এই প্রতিমন্ত্রীর বাড়ি বড়জোর 25 থেকে 30 কিলোমিটার দূরে। আমি বহু আগেই দেখেছি ওখানে অনেক বড় সাইনবোর্ড দেয়া, আজকে 10-12 সালের দিকের কথা বলতেছি, এবং উনি প্রতিমন্ত্রী হবার আগেও কিন্তু অন্তত 10-15টা প্রতিষ্ঠানের নাম ছিল।
উনি কিন্তু নতুন কোনো নেতা না, উনি ঢাকায় রাজনীতি করতেন, এই জন্য লোকজন চিনেন না। উনি কিন্তু বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি কিন্তু শিবগঞ্জ বিএনপির সভাপতি ছিলেন, উনি কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন, কিন্তু রাজনীতিতে নতুন নয়। হ্যাঁ, কিছু মিডিয়ার কথা আছে উনি তারেক রহমানের বন্ধু, এটা মোটেও সত্য নয়। কারণ জনাব মীর শাহে আলমের বয়স আর জনাব তারেক রহমানের বয়স অনেক পার্থক্য, এরকম কিছু নয়। উনি তৃণমূল থেকে উঠে আসা একজন তরুণ নেতৃত্ব, আর বগুড়া দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত। 17 বছরে বগুড়াতে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়নি, একটা মেডিকেল কলেজ হয়নি, বগুড়াতে একটা অর্থনৈতিক জোন হয়নি, বগুড়ার মানুষরা শুধু ট্যাক্সি দিয়ে গেছে। বগুড়া হচ্ছে পুরো উত্তরাঞ্চলের একটা প্রবেশদ্বার। শারমিনও যদি ঢাকা আসে তাহলে বগুড়া হয়েই আসতে হবে, আমাকেও আসতে হবে। পুরো রংপুর অঞ্চল বলেন, নওগাঁ বলেন, জয়পুরহাট বলেন, নাটোর বলেন, চাঁপাইনবাবগঞ্জ বলেন, রাজশাহী বলেন, বিশাল একটা অংশ আমরা বগুড়াকেই রাজধানী মনে করি। সেখানকার তেমন কিছুই হয়নি। কাজেই মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু সংসদে ব্যাখ্যাও দিয়েছেন। এরপর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে একটা পদক্ষেপও নিয়েছেন, যদিও আগেই তার নামে প্রায় 10-12টা প্রতিষ্ঠান ছিল। উনি ওই এলাকায় প্রচুর সোশ্যাল কাজ করেন, উনি ওনার এলাকার বাইরে কোনো ইনভেস্টমেন্ট করেন না। মানে আপনি বলতে চাচ্ছেন এখন যে এই তথ্যগুলো বের এবং হচ্ছে উনি এমন সেগুলো না যে একদম গরিব ঘরের না সন্তান, না, মন্ত্রী হবার বনেদি আগে ঘরের থেকে সন্তান, আগেই অনেকগুলো ছিল। এখন যেটা বলেছেন শারমিন, একটা পয়েন্ট যে ওনার নাকি অনেক, উনি কত 102 শতক জমি, কত শতক? 242 সরি, 242 শতক, 242 শতক। একটু বললে একটু 242 শতক মনে হয়, কিন্তু এটা বিঘাই করলে কত হয়, 33 দিয়ে ভাগ দিলে কত হয়, 5 বিঘার মতো, তাই না? আমি তো একটা চাকরি করতাম, আমিও বছরে 5 বিঘার জমি কিনতাম। কিন্তু কাজেই উনি কোন সোর্স দিয়ে কিনেছেন আই এম নট শিওর, বাট এই যে জিনিসটার যে প্রোপাগান্ডা না করে এটার যদি সত্যিই হয়, আমি অনুরোধ করব মুনিরা শারমিনকে, যদি সত্যিই হয়, মুনিরা শারমিনের অনেক ব্যারিস্টার বন্ধু আছে, আইনজীবী বন্ধু আছে, এটাকে খতিয়ে দেখা, জনস্বার্থে প্রয়োজনে মামলা করা। কিন্তু মিডিয়ায় একটা দেশের প্রতিনিধিকে এভাবে, ওনার সম্পদ বাড়তে তো পারেই, এখন উনি কি করে বাড়িয়েছেন এটা তো বড় বিষয়। একটা মানুষের কি সম্পদ বাড়তে না পারে বাবুল না? ভাই, আমি যদি আপনি কিছু মনে না করেন, আপনার অনুমতি নিয়ে আমি আপনাকে একটু বলতে চাই। দেখেন, এখানে আপনাদের মতো যারা আছেন, যারা আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা দুর্নীতিকে না বলছেন এবং জিরো টলারেন্স আপনাদের আছে, তো সেই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা শুধু কেন একজন প্রতিমন্ত্রীর ব্যাপারেই আসছে। এবং সম্পদ কিন্তু আপনি 242 শতককে 33 দিয়ে ভাগ দিলেন, বিঘায় করতে চাইলেন, কিন্তু সম্পদের পরিমাণ যে বেড়ে উনি প্রতিমন্ত্রী হবার পরে 8 গুণ হয়েছে, সেটা কিন্তু আপনি বললেন না। এবং দেখেন, ওনাকে নিয়ে কিন্তু প্রোপাগান্ডা যদি বলেন, মিডিয়ার প্রোপাগান্ডা যদি বলেন, সেখানে কিন্তু আমার মনে হয় যে আমি একজনকে একটু নিয়ে বলি, উনি এত কি কথা হয় ট্যাক্স বারবার। রিটার্ন দিয়েছেন? উনি কি এর আগেও কি উনাকে নিয়ে এই নাম নিয়ে যে ওনার একটা ব্যাধি আছে আর কি, ওনার একটা ব্যামো আছে, সেটা হচ্ছে যে উনি সবকিছুতে নিজের নাম, নিজের পরিবারের নাম দিতে চান। তো এইটা কি আসলে যথেষ্ট, মানে আপনার কি মনে হয় না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একজন প্রতিমন্ত্রীর এই ধরনের আচার আচরণ হওয়া উচিত না, যখন মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের জেস্চার দেখাচ্ছেন, এত পজিটিভ জেস্চার দেখাচ্ছেন, রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিচ্ছেন। এবং উনি কিভাবে করে, আসলে আপনি বলছেন যে বগুড়া নির্যাতিত ছিল, বগুড়া আসলে কোনো মানে অবহেলিত ছিল, সব মানলাম, কিন্তু শিবগঞ্জকে কি আমরা দ্বিতীয় রাজধানী হিসেবে বলতে পারি কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। কারণ সব মানে বরাদ্দ তো শিবগঞ্জে যাচ্ছে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে আসন, সেই আসনেও যাচ্ছে না, সেই আসনের থেকেও 5 গুণ বেশি যাচ্ছে শিবগঞ্জে। তাহলে এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। শেষ হয়েছে। প্রথম কথা, জি, কততম বরাদ্দ এটা কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী এটা সংসদে ব্যাখ্যা করেছেন, এবং সেখানে দেখা গেছে উনি বোধহয় 32 বা 33তম, এটা সংসদে বলেছেন, উনি ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি কিন্তু আমি যেটা বলেছি, উনি প্রতিমন্ত্রী হবার আগেই অন্তত 12টা প্রতিষ্ঠানে তার নামে ছিল। উনি ওই এলাকায় দীর্ঘদিন থেকে সামাজিক কাজ করেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির। এবং উনি একটা ওখানকার মীর পরিবার, একটা খুবই বনেদি পরিবার। এবং তারা, আমি আপনাকে আরেকটা তথ্য দিই, মীর শাহ আলম এটা জানে কিনা আমি জানি না, আপনার ইউনিয়ন থেকেই উঠে যাওয়া, পারোলা থেকে উঠে যাওয়া মীর বংশের, তারা 11 ভাইয়ের এক ভাই ওখানে গিয়েছিলেন, এবং তার দাদা এক সময় পাকিস্তান পিরিয়ডের খুব বড় চেয়ারম্যান ছিলেন ওখানে। যে এই মানুষটি পারিবারিক ঐতিহ্যে ভরপুর, আমার নিজেরও ধারণা ছিল না।
আমি যখন গিয়েছি সেখানে আমি তার বাড়িতে যাইনি, আমি ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে গিয়েছি আমি দেখেছি মীর শাহ আলমের অন্তত 20 থেকে 30টা ব্যবসা প্রতিষ্ঠান আমার চোখে পড়েছে। এইটা এটা আমার পড়বার আরেকটা পর প্রশ্ন ভাই। আমি ভাই, যখন এখানে আরেক আমি- মানুষকে আপনি- একটা প্রস্তাব দিয়েছি যে আমার মহাদেবপুরেও একটা অটোমেটিক রাইস মিল বিক্রি হবে, উনি নেবেন কিনা, তো এটার উত্তরটা আমি এটা পেয়েছি, কারণ ওটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। তো উনি বলতেছেন যে মীর সাহেব ওনার উপজেলার বাইরে কোনো সম্পদ করেন না, কোনো কিছু করেন না, এটা ওনার দীর্ঘদিনের থেকে ওটার অভ্যাস। ময়না শারমিন, এখন ওনার না, আমার কথা আমার- শেষ হয়নি, প্লিজ প্লিজ 1 মিনিট। এখন আপনি বলছেন কি 8 গুণ বেড়েছে, মিডিয়াতে মন্ত্রী খুব হওয়ার সুন্দর পরে, লাগে। মন্ত্রী হওয়ার এখন পরে সম্পদ বলছেন। যদি 8 গুণ বাড়ে, মন্ত্রী হওয়ার পর কি উনি ট্যাক্স রিটার্ন দিয়েছেন? আমি তো এখনো দেইনি। আপনি এই তথ্যটা কোথায় পেলেন? এটা আমি জানি না, একটু বলবেন কি? কারণ ট্যাক্স ওনার রিটার্ন যে তো দেওয়া ভরসা, হয়নি, তাহলে আমি- অফিসিয়াল আমি- কোন আমি- ডকুমেন্ট আমি আপনার বলছি, কাছে আছে? আমি বলছি সেটা বলেন। হচ্ছে যে জোমান টেলিভিশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টে যে সাংবাদিক তিনি একদম স্পষ্টভাবে দেখিয়েছেন উনার নির্বাচনী হলফনামার সাথে উনার এখনকার সম্পদের যে ব্যত্যয়টা সেটা দেখিয়েছেন। এবং এখানে আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন উনার তো উনি কিন্তু স্বীকার করেছেন, উনি ওনার বক্তব্যেও বলেছেন যে হ্যাঁ উনার জমি কেনা হয়েছে, 242 শতক জমি উনি কিনেছেন উনার ঠিকাদারি যে প্রতিষ্ঠান আছে সেটার নামে। এবং এর আগে নেত্র নিউজের একটা আমরা রিপোর্টের মাধ্যমে যেটা জেনেছি সেটা হচ্ছে যে উনার ঠিকাদারি প্রতিষ্ঠান, যেটা আসলে স্বত্বাধিকারী এখন উনার ছেলে, সেটিকে ব্যবহার করে এখন যত ধরনের বরাদ্দ এবং যত ধরনের ঠিকাদারি কাজ সেটা কিন্তু তার মাধ্যমে করা হচ্ছে। সুতরাং এই যে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? এবং আপনি যখন বলছেন যে গত 15 এগুলো বছর বললে তো এটা একটা উনার এই ঝগড়াঝাটি হবে, কোম্পানিটা, পলিসি হবে না। না না আমি এটা শেষ না, আমি না, বলি আপনাকে, বিষয়টা হচ্ছে যে গত শোনেন, 15 আপনি বছর আমরা দেখেছি, ইতিমধ্যে আমরা একটা দেখেছি যে চাঁদাবাজির গল্প BNP করেছেন। চাঁদাবাজির ইতিহাস কিন্তু এনসিপির, বড় বড় চাঁদাবাজির। এইটা ওই টেম্পো না, স্ট্যান্ডের এটা চাঁদাবাজি আপনি না, অভিযোগ পর্যন্ত 7 করলেন। লক্ষ, 10 আপনি লক্ষ, কেন- 20 লক্ষ, 30 কোটি, 50 কোটি, 500 কোটি। না। হ্যাঁ, আমরা আমার দেখেছি তো আমার মনে হয় কি, এনসিপির আমার নেতারা মনে হয় কে কি কোন উপজেলায় যে- কত বরাদ্দ নিয়েছে। কাজে আমার মনে হয় আপনি কি যেটা নিজের- বলছেন, নিজের মানে একজন স্বাদ দিয়ে সাংবাদিক মাছ কাটার বলেছে, চেষ্টাটা আসলে একটু অসুবিধা। আমার মনে হয় যে ব্যাপারটা আপনি এমন দিকে নিয়ে গেলেন যে না আমাদের এটা এই ধরনের অভিযোগ আছে, আপনাদের বিরুদ্ধে তো আছে, না আমি সেটা বলিনি। কিন্তু আপনাদের অভিযোগগুলোর আপনাদের ব্যাপারে- অভিযোগটা হচ্ছে আপনি বানানো এটাই বললেন। তো অভিযোগ, এটা এইটাই মনে হয়- আমার কথা। আমার মনে হয় আপনার এখানে বলা উচিত না, এটা তো ভাই, এটা যদি আপনি বলেন তাহলে তো এই মিডিয়া, নিউজ রিপোর্ট সবকিছু আপনি বাতিল করে দিচ্ছেন, তাহলে তো কোনো ক্রেডিবিলিটি থাকছে না মিডিয়ার। তো আমি জানি না এখানে মিডিয়ার যারা আছেন তারা আসলে বুঝবেন যে আপনি সবকিছুকে যদি আপনারা খারিজ করে দেন, বরং আপনারা এই স্ট্যান্ডটা নেন। আমার মতামত হচ্ছে আপনারা এই স্ট্যান্ডটা নেন যে যদি আসলে তার এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটার ব্যাপারে আপনারা বলেন যে স্টেপ, মানে আইনি ভাবে আসলে সেটা তো আমি কারোর প্রথমেই এখানে বলেছি, কিছু থাকে সেটা যেটা আইনের বলেন। আশ্রয় নেন না আপনি। আর এটা- দ্বিতীয় এটা- বলেছে, এটা- একজন এটা সাংবাদিক endorse বলেছে করার মতো কোনো বিষয় ট্যাক্স বোধহয় না। রিটার্ন তো এখনো এটা দেয়নি, endorse একটা করার লোক মতো তো বিষয়। ইনকামও করতে পারে। আমার না, নিজেরই income তো ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে 2022 সাল করছে। থেকে 2024 সাল পর্যন্ত আমার ইনকাম 0, আমি জমি বেচে খেয়েছি। কিন্তু 2025-এর 24-এর সেপ্টেম্বরে আমি আবার জবে ঢুকেছি, আমার মান্থলি ইনকাম 12 লাখ টাকা শুরু হয়েছে। সো আপনি কি জনাব বলবেন মীর তাহলে যে সাহেব- আমি এই আওয়ামী লীগ সরকার পতন হয়ে আমি টাকা ইনকাম শুরু করেছি? সো একটা মানুষ কিভাবে করেছে, লেটস কাম টু দ্য পয়েন্ট, যে এটা লিগাল কোন ডকুমেন্ট আসে, সে কোথা থেকে। আর মীর শাহ আলম কিন্তু কন্ট্রাক্টরি আজকের থেকে করে না, আমার জানা মতে 20 বছর আগের থেকে উনি কন্ট্রাক্টরি করেন। না, আমরা তো আসলে আরো অনেক কথাই শুনেছি যে বিএনপির গত 15 বছরে বিএনপির নেতারা, আপনি তো বলছেন যে উনি তৃণমূলের নেতা, তৃণমূল থেকে উঠে আসা সেই নেতা, তো বিএনপির যারা নেতারা ছিলেন তারা তো আসলে গত 15 বছর পাট খেতে ঘুমিয়েছে এবং তারা জেল, হামলা মামলা, নানান কিছু মানে তাদের উপর দিয়ে গেছে, নানান জুলুমের শিকার হয়েছে, তারা কাজ করতে পারেনি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদের কাজ দেওয়া হয়নি। আমি জানি না গত 15 বছরে তিনি এত কিভাবে করে ফুলে ফেপে এত বড় লোক হয়েছেন। হয়তো আপনি যেটা বলছেন যে উনি হয়তো জমিদার, এই জন্য আমি ওনাকে বলি শাহজাদা, ভালোবেসে বলি শাহজাদা মীর শাহ আলম, হতে পারে আপনার কথাই ঠিক। বলবো লাস্ট একটা লাইন, উনি অনেককে অনেক ডেজিগনেশন দিয়েছেন ইতিমধ্যে, অনেক সিনিয়র মানুষকে, হ্যাঁ একজন প্রতিমন্ত্রীকেও উনি দিলেন এখন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ ওনার কথা দিয়েই আমি বলি, যে মানুষটা 15 বছর কাজ করতে পারেনি, 20 বছর কাজ করতে পারেনি, সে মানুষটা যদি 8 মাস কাজ করে তো তার তো ইনকাম বাড়বেই, খুব স্বাভাবিক।
কিন্তু এখানে সেই জায়গায় যে অস্বাভাবিকতা বিষয়টা কোথায়? বারবারই আসে যদি যেটা, ওনারটা ঠিক হয়। হ্যাঁ মানে স্বচ্ছতার একটি বিষয় বা আমি তো জবাবদিহির শুরুতেই বলেছি, যদি বিষয়টা অস্বচ্ছ হয় জি। অবশ্যই দেশে আইন আছে এবং সেগুলোর বিচার হবে। এবং এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কোনোটা ছেড়ে দিয়েছেন এমনটা তো হয়নি, এ দেশে এমনটা তো হয়নি। আজকে বিএনপি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করে এসেছে। আপনারা সবাই জানেন যে সেই ইয়াসমিন হত্যা, যেটা নিয়ে বিএনপির পতন ঘটালো, এই বিএনপি ইয়াসমিন হত্যার মামলার কিন্তু রায় আওয়ামী লীগ সরকার 5 বছরে দেয়নি, বিএনপি এসেই এটার বিচার করেছে। কাজে আপনি নিশ্চিত থাকুন। আর এই যে ভবিষ্যৎ জিনিসগুলো নিয়ে যে প্রেডিকশন করা হয় যে এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে, যেমন আপনিও বললেন যে আপনি কি আশা করেন বিএনপির ন্যায় বিচার করবে কিনা আওয়ামী লীগের, নিশ্চিত থাকবেন বিএনপির ইতিহাসই ন্যায় বিচারের। বিএনপির ইতিহাসই হচ্ছে স্বজনপ্রীতির বাইরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের রাষ্ট্রপতি, ওনার ভাই তখন ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। গভর্নর রিটায়ার্ডের পর সবাই জানতেন উনিই হবেন গভর্নর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে গভর্নর করেননি। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ওনার কোথায়, অযোগ্যতা কোথায়, বলে অযোগ্যতা উনি আমার ভাই। আপনি দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভাইয়ের সন্তানদেরকে নিয়ে ঘরে, কিন্তু সে 100% তাদের টেক কেয়ার করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান আপনাকে দেখিয়েছেন যে ওই যে উত্তরের স্কুল মাইলস্টোন যখন হলো, একজন শিক্ষিকা মারা গেছেন, উনি একটা বার উনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন ওই শিক্ষিকাকে ওনার আত্মীয়, ওনার কাজিন করেননি। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। কারণ বিএনপির রাজনীতি ইতিহাসের উপর ভিত্তি করে। বিএনপি সবসময় সমালোচনার শিকার হয়, কিন্তু দিন শেষে বিএনপির প্রত্যেকটা কর্মকাণ্ড কোষ্ঠীবার্তরে যাচাই করা হয়। কামরুদ্দিন শুভজ, আপনার কাছে কি মনে হয় সরকার এবং বিরোধী দলের ভেতরে যে এক জায়গায় কেমন করে তারা দুর্নীতি হোক, তারপরে চাঁদাবাজি যে প্রসঙ্গগুলো বারবার একে অপরের দিকে যখন হচ্ছে তীর ছুটছেন, আপনার কাছে কি মনে হয় যে পুরনো ধারার রাজনীতি আমরা পরিবর্তনের কথা বলি, সেটি কি আদৌ পরিবর্তন হচ্ছে নাকি একই জায়গায় এখনো আটকে আছে? আমি মনে করি না একই জায়গায় আটকে আছে। চাঁদাবাজির যে আমরা যদি ইতিহাস দেখি বা যে 15-16 বছরের যে আমরা একটা লিগেসি দেখেছি, ওই সময় কারা চাঁদাবাজি করেছে, যাদের এখন পতন হয়েছে আমরা জানি। কিন্তু এরপরে যে নতুন অধ্যায় শুরু হয়েছে, সেখানে কিছু ঘটনা ঘটে নাই আমি সেটা বলবো না, ঘটেছে। কিছু মিডিয়াতেও আসছে, মিডিয়া সব আপনার প্রচার যে সবকিছু সত্য ছিল তাও না। আবার এটাও দেখেছি যে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের অনেককে শোকজ করা হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়েছে কিছু অনিয়মের জন্য, কিছু দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য, এগুলো আমরা দেখেছি। তো কাজে এত বড় দলের মধ্যে কিছু ঘটনা ঘটে নাই সেটাও বলা যাচ্ছে না, বা আমরা বলছি না। আমাদের কথা হচ্ছে যে এখন যে অবস্থা, যেটা আপনি মানে সরকারি দল বিরোধী দলের কথা বলছেন, এগুলো কিছুটা অনেক সময় বিরোধী দল অনেক সময় রাজনৈতিক কারণেও বলতে পারে। কারণ এটা তারা রাজনীতিতে অনেক সময় অনেক কিছু মানে আপনাকে এক্সাজারেট করেও বলেন ওনারা। তো এখনও এমন কিছু তো আমরা দেখি নাই যে সরকারের কোনো জায়গায় এমন কোনো তথ্য বেরিয়ে আসে না যে বড় ধরনের চাঁদাবাজি হয়ে গেছে সরকারি মানে ক্ষমতাকে ব্যবহার করে বা দলীয় ইয়েকে ব্যবহার। যেহেতু আমরা একটা জিনিস একটু আগে আমরা আলোচনা, আপনি নিজেই বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ জীবনযাপন করেন, আমি নিজে বলছিলাম যে এটা থেকে শুধু একজন প্রধানমন্ত্রী যখন সাধারণ জীবনযাপন করেন, একজন প্রধানমন্ত্রী যখন দুর্নীতির ঊর্ধ্বে থাকেন, একজন প্রধানমন্ত্রী যখন দেশকে পরিচালনার জন্য উনার কতগুলি ইয়ারস্টিক ঠিক করেন, তখন উনার ক্যাবিনেট, উনার যে যারা এমপি সাহেবরা আছেন, এমপি সাহেব থেকে শুরু করে যারা, তাদের কাছে অটোমেটিক্যালি একটা বার্তা চলে যায়, দিস ইজ দ্য ওয়ে, এভাবেই চলতে হবে। এর মধ্যে যে কোনো জায়গায় ব্যত্যয় ঘটে নাই বা ঘটবে না আমি সেটা বলছি না, কিন্তু যেখানে ব্যত্যয় ঘটবে সেখানে সরকার অবশ্যই জবাবদিহিতা বিষয়টি নিশ্চিত করবেন। উনার নিশ্চয়ই একটা মেকানিজম আছে, উনি এভাবে দেশকে পরিচালনা করতে চান, এটা তো অত্যন্ত ভালো। কিন্তু আপনি এই ধরনের একটা স্বৈরশাসনের পরে যখন ওটা নতুন দায়িত্ব নিয়ে অনেক মানুষ তো ওই সেট আপ তো রয়ে গেছে অনেক জায়গায়। কাজেই হঠাৎ করে আলাদিনের চেরাগের মতো ওভারনাইট সব কিছু আপনার মানে স্বর্ণে পরিণত হয়ে যাবে এমনটি ভাবাটা উচিত না। আমি যেটা মনে করি যে বিগিনিং ইজ ভেরি গুড, জেস্টার ইজ ভেরি গুড,
আমরা দেখি যে এগুলি ওনার যারা রাজনৈতিক মানে কলিগ আছেন ওনারা কিভাবে মানে আপনার কিভাবে ফলো করছেন কিনা, ওনারা ওনাদের যে মন্ত্রিত্ব করতে যে ওনারা ফলো করছেন কিনা, ফলো না করলে প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নিচ্ছেন সেটা দেখি। সেটার জন্য এবং আসলে আমরা সেগুলো একটু কিছু অপেক্ষাও আমরা করি। দেখছিও। হ্যাঁ, অবশ্যই। কাজে আমি মনে করি লেট আস হোপ ফর দ্য বেস্ট। নিশ্চয়ই আমরা আসলে সেই